29 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে। কেন? কে অধিকার দিয়েছে তাদের? কার কাছে পারমিশন নিয়েছে? কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে তাই এখন নামতে হবে। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ ইউনূসকে হত্যার হুমকি। পলাতক হাসিনা ভারতের আশ্রয় থেকে, মোদির আশ্রয় থেকে বাংলাদেশের সর্বশেষ সে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে টেলিফোনে, তাতে রীতিমতো সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে, সেনাবাহিনীকে বিভ্রান্তকর উস্কানি দিচ্ছে। হাসিনা মনে করছে যে এই মুহূর্তে ইউনূসকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে, এবং সে উৎখাত তো আমি ভদ্রভাবে বলছি, আসলে হাসিনা যেভাবে ইঙ্গিত করছে তাতে বলা হচ্ছে যে মেরে ফেলার জন্যই বলছে আর কি, এরকম একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। প্রথমে আমি একটু আপনাদেরকে শোনাই যে হাসিনার সর্বশেষ অডিও ক্লিপ, হাসিনা কি বলছে, তারপর আমরা সুমন ভাই সহ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, আজকে তাদের সাথে কি আচরণ? সিভিল প্রশাসন আপনারা দেখেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, অনেকে গ্রেপ্তার, জেলখানায়। ঠিক সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেন, 2 দিন আগে সেনাবাহিনী কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, তাদেরকে বিচার হবে। কি কোথায় বিচার হবে? আইসিটিতে। আইসিটিটা কি? এখন কি হচ্ছে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা, তাদের বিচার করবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি। এটা কি ধরনের কথা? সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে, সেনাবাহিনীর নিজস্ব আইন আছে, এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে। এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা কি দেখি? সেই আর্মি অ্যাক্ট বাদ দিয়ে রেখে কোনো কথা নাই, বাতা নাই, সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে। যেখানে আমরা 1998 সালের যে ফৌজদারি কার্যবিধি, এবং সেখানে 197 ধারা অনুসারে সামরিক বা অসামরিক, অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী কেউ যদি কোনো অপরাধ করে, তাকে যদি গ্রেপ্তার করতে হয় তো সরকারের অনুমোদন লাগে। এখানে কোনো অনুমোদনের বেলায় নাই। আর ইচ্ছা মতো আইন পরিবর্তন, একটা আইনে বিচার কাজ চলছে, চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কী করে সংশোধন করলো? এটা সম্পূর্ণভাবে আইনের খেলাপ করা, মানবাধিকার লঙ্ঘন করা। তারা ইচ্ছা মতো করে যাচ্ছে। 29 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে। কেন? কে অধিকার দিয়েছে তাদের? কার কাছে পারমিশন নিয়েছে? এটা করবার অধিকার তো তাদের নাই। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার, যেখানে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যারা কাজ করেছে, স্বাধীনতা বিরোধী, তাদের বিচার যে কোর্ট হয়েছে সেই কোর্টে বিচার করার অধিকার তো ওদের নাই। কিন্তু এখানে তো আজকে তো কোনো আইনের শাসন নাই। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে তাই এখন নামতে হবে। আর এই সশস্ত্র বাহিনী, আমি জানি না এদের কি আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম। শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় 1 নাম্বার ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ 3 নাম্বারে নেমে গেছে। আর যেভাবে সেনাবাহিনীকে ইউনূস ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইস্তেরি খাওয়া, ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে, কোন সাহসে তারা ওয়ারেন্ট ইস্যু করে? এত সাহস পায় কোত্থেকে? আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না। এটা হলো কথা। তো আপনি দেখেন সুমন ভাই, যে এই যে ভয়ঙ্কর কথা হচ্ছে তার সর্বশেষ কথাটা, যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ ইউনূসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে স্পষ্ট যে উস্কানি, যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, কে অধিকার দিয়েছে, সেনা আইনে বিচার হবে। তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি, এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে? আপনি একটু আনমিউট করতে হবে সুমন ভাই। পতিতা হাসিনা, তার কথায় যদি আমি অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে চাই,
সেই ক্ষেত্রে প্রথম জিনিস ওনার ভালোর জন্য, ভদ্রমহিলার ভালোর জন্য বলতেছি, বাংলাটাকে সঠিকভাবে উচ্চারণ করা শিখেন। এটা আমরা অনেক কষ্ট করে মাতৃভাষা অর্জন করছি। আপনার এই আফার কথা তো অর্ধেকই বোঝা যায় না, কি বলতেছে সেগুলো বোঝা যায় না। যতটুকু বুঝতে পারলাম আপনি একদম সঠিক একটা হেডিং দিচ্ছেন আজকের প্রোগ্রামে, সেটা হচ্ছে সে উস্কানি দিচ্ছে। এবং এই যে কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল, সেটা তো তাহলে আমাদের মারবার মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে, এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য, সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো। এখন এই আমি একটা জিনিস বলি, সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, মানে ক্রমাগত। এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না। আমি একটা সাহসের এক্সাম্পল দিই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ 17 বেঙ্গলের, উনি গুলি খালেন, গুলি খেয়ে পড়ে গেছেন, 3টা গুলি লাগছে ওনার। সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে আমার সামনে থেকে গুলি আসতেছে, সাথে সৈনিকদের বলতেছে এলএমজিটা আমার কাছে দে, তাহলে আমি ফায়ার করব, আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর। মানে তার সাহস এত, সে জানে সে গুলি খাইছে, সেই অবস্থায় সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তা থাকে। এইটা হলো সাহস। এই সাহসটা এই খুনি হাসিনাই তো 2009 সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে। আমাদের কি সাহস নাই? আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে। বাট তারা, হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে জনগণের বাইরে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, যাদেরকে ভেঙে ফেলতে হবে, যাদের মনোবল ভেঙে ফেলতে হবে। 2009 সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো। সেটা শুধু সেই 57 জনকে শহীদ করানো না, তাদেরকে হত্যা করা না, বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হলো, দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে। এর মধ্যে যারা সাহসী, ধরেন 98%, তারা ভয় পাইল না, 2% ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল। আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম, খুন, অন্যান্য অভিযোগে, তারা হচ্ছে সেই 2%-এর প্রতিনিধিত্ব করে, বাকি 98%-এর না। তো হাসিনা, আমাদের সাহস আছে, তুমি বাংলাদেশে আসো, আমি জানি তোমার আসবার কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে আসো, তোমার পশ্চাৎ দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে। সেনাবাহিনীরও সেখানে হাত দেওয়ার দরকার নাই, সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না। এটা হচ্ছে আমার বক্তব্য। তো ভাই, ও তো শুরু করছিল ওর বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে, যে কেন এই সমস্ত 32 ভাঙার পরে লুঙ্গি ড্যান্স হইতেছে। আমাদের এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিল, যাদেরকে সে জবাই করলো, সেখানে সে কোন ড্যান্স করছিল তখন? হাসিনা ল্যাপ ড্যান্স করছিল কারো কোলে বসে। তো এই জায়গাগুলোতে হাসিনা জানে নিজে সেই যে জিনিসগুলো বলতেছে, সে বলতেছে আইসিটির কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার, কে তাদেরকে সে অধিকার দিচ্ছে? জনগণ সেই অধিকার দিছে। আজকে জনগণ সাংবিধানিকভাবেই আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে, যে আইসিটি সেই বিচার কাজ চালাবে। এবং জিনিসটা ক্লিয়ার, সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা। সেনাবাহিনীর বিরুদ্ধে তো মামলা হয় নাই, আইসিটি জানে, দেশের জনগণ জানে, আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তো এই গুম খুনের সাথে সরাসরি সবাই যুক্ত না, মাত্র কয়েকজন যুক্ত, যেটা আমরা জেনারেল ওয়াকারকে এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই অবস্থায় নিয়ে আসেন না, যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে, অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে, এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে? ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা। এই কাজটা হাসিনা করবে। ও এই কাজ শুরু করবার আগে প্লিজ আপনি সহযোগিতা করেন, এবং যারা এই গুম খুনের দায়ে অভিযুক্ত হচ্ছে তাদেরকে আপনি আদালতে তুলে দেন যত তাড়াতাড়ি সম্ভব, তাদেরকে কমান্ড থেকে সরাই। সেটা দেরি হয়ে গেছে, বাট আমি জানি এবং বিশ্বাস রাখি এখনো সময় আছে, আমরা সেই জায়গায় কারেকশনে আসতে পারবো। তো সুমন ভাই, ধরেন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া ইন জেনারেল, মানে এটা একটু জানা দরকার যে আপনার সঙ্গে যাদের কথা হয়, জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইবটা আপনি পেয়েছেন? শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না, তাদের সাথেও যেমন আমি কথা বলি, আপনি জানেন, এবং আমি তো কোনো রাগঢাক করি না, যারা ইভেন এই গুম খুনের দায়ে অভিযুক্ত, তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথেও আমি কথা বলি, সবসময় কথা বলেছি, কারণ সত্যটা জানা, তাদের ভিতরে অনুতাপ আছে কিনা সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার। তো সেইটা যদি মাথায় নিয়ে বলি, সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, তার অধিকাংশ সদস্য বলতে পারেন আপনি মোর দেন 90%, তারা চায়, তারা স্বাগত জানায় আইসিটির এই উদ্যোগটাকে, এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায়। এবং সেনা কমান্ড, আমি বিশ্বাস করি, সেই মতামত অভিমতকে
সম্মান করেই সেখানে সহযোগিতা করবে। এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে, যেটা আমরা কখনো করি না, বা আমি আপনি কখনো আমরা সেনাবাহিনীকে সরাসরি সে ব্যাপারে বলি না। তাদের একটাই আশা, সেটা হচ্ছে দেখেন, আমি যদি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বা আমাদের বোঝা উচিত যে 36 জুলাইয়ের পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে এই যে ওয়ারেন্টটা ইস্যু করা গেল, এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য। আমি এখন যে বিজয়টা অর্জন করে যে বিজয়ী আমরা, সেই ক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যারা আছে সবাইকেই ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুন। এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে, এটা ফ্যাক্ট। আপনারা এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি, তা না, জিনিসটা ফ্যাক্ট। যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন, মনে রাখবেন, ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজিত তাদেরকে আমরা অপমান করি না। আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার সাথে, এই রাজাকে আমি সরাই দিছি, সে আমার শত্রু ছিল। এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন, আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, গুম খুনের বিচার করবার স্বার্থে, যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয় সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি। আমরা কখনোই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে অ্যাজ এ হোল কোনো কিছু বলতেছি না, বলবো না। সুতরাং আমি আশ্বস্ত করতে চাই যে জায়গাটায় তাদের কষ্ট আছে, তারা প্রচন্ড আশাবাদী যে যদি এই কাজটা হয়, যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোভ দেখায়, প্রমোশনের লোভ দেখায়, তাদের মানে এই পার্থিব জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মিটানোর কথা বলে কিছু লোককে পথভ্রষ্ট করে আনছিল এই কাজে। সেটা শুধু আর্মি না, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, সবাইকে। আজকে আমরা আর্মিকে নিয়ে কথা বলতেছি কারণ আর্মি হচ্ছে একটা ফোর্স, আমাদের আসার জায়গা। সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলেই তাদের ব্যাপারে বলতেছি, বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে। তো আশা আছে বর্তমান প্রজন্মের যারা আছে, সেনা সামরিক বাহিনীর সদস্য আছে, তারা চায় এই বিচারটা হোক, তারাও চায়, তারা স্বাগত জানায়। শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট, যেটা ইউনিফর্মে কষ্ট আমি বুঝাতে পারবো না, যে একটা ইউনিফর্ম ফোর্স কিভাবে একজন আরেকজনকে ওন করে, সেখানে তাদের চাওয়াটা সম্ভবত যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো, তাদের ব্যাপারে কথা বলো, বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না। বিকজ তাদের প্রথম পরিচয় তার অপরাধী, পরবর্তীতে তারা কোথা থেকে করছে। এখানে তাদের আরো একটা ভয় আছে, যদি এইভাবে কোহেশনটা ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে হাসিনা যে ধরনের কথা উস্কানি দিচ্ছে, একটা অংশ মনে করতে পারে কষ্ট পেয়ে যে এ তো মনে হয় আমাদের কথাই বলতেছে। নো, আমরা সেই জায়গায় হাঁটবো না। লাভ কি হবে তাতে? একজনের লাভ হবে, দুইজনের। একটা হচ্ছে হাসিনা, আর একটা হবে মোদি। আমি আগেই বলছি, আপনি বলছেন হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য। তাদেরকে খারাপ করছে, লোভ দেখায়। এখন যে খারাপ সেটা থেকে আমরা সামনে আগাবো, এখানে আর পিছনে না তাকাই বিচার করব এবং সেনাবাহিনীকে শুদ্ধিকরণের মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে আসবো। তো এই সময় ধরেন যে বিষয়টা আমি একটু আনতে চাই, যে ধরেন সেনাবাহিনীতে ধরেন সুপিরিয়র অর্ডার মানা না মানা বা আইন বহির্ভূত আদেশ না মানা, যেমন ধরেন দর্শক আমি যদি আপনাদেরকে বলি যে মেজর সুমন আহমেদ বিডিআর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে বিডিআর এর এই মানে আপনি 27 ফেব্রুয়ারি আপনাকে ডিজিএফআই তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করে এই হাসিনার সেনাবাহিনী কিন্তু। এবং ধরেন যে পরবর্তী সময়ে মেজর সুমনকে কর্নেল রেজানুর যখন একটা গুমের আদেশ দেয়, তিনি সেটা পালন করেননি, তিনি পালন না করে চাকরি ছেড়ে চলে এসেছেন। এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে। এখন ধরেন মেজর সুমনের যে ক্যারিয়ার, আমি যতটুকু জানি উনিগুলো বলতে চান না, যে ধরেন উনি মেজর পর্যন্ত 9টা কোর্সের মধ্যে 8টা কোর্স তিনি টপ করছেন, উনি পিএসসি 2বার করছেন। তো ওনার সাথে অনেকেই এখন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ওনার জুনিয়ররা এখন জেনারেল। তো এরকম বহু অফিসার আমরা হারিয়েছি যারা আসলে ধরেন অন্যায় আদেশ মানতে চায়নি। তো অন্যায় আদেশ মানা বা ধরেন এখন ধরেন আমি যদি বলি যে এটা আমার কমান্ড রেসপন্সিবিলিটি, আমার বস বলছে যে আমি মেরে ফেলছি, বা সেনাবাহিনীর শপথ কি বলে, আপনি কি মনে করেন? মানে এরকম আপনার মতো কিন্তু দৃষ্টান্ত অনেক আছে, অনেক অফিসার কিন্তু স্বেচ্ছায় সরে গেছেন, বিভিন্ন কারণ দেখিয়ে সরে গেছেন যে আমি অন্যায়টা মানবো না। তো এখন ধরেন এই বিষয়টাকে কিন্তু পুরো আর্মির উপর ইম্পোজ করা হচ্ছে, যে যারা অন্যায় আদেশ মানলো, যারা অতি উৎসাহী হয়ে গুম খুনের সঙ্গে যুক্ত হলো, তাদেরকে রক্ষার দায় এখন দেয়া হচ্ছে পুরো সেনাবাহিনীর উপরে, যে সেনাবাহিনীকে এখন আগায় আসতে হবে। আপনার বক্তব্য? জি, আমি অবশ্যই যেটা বলবো তার আগে ছোট্ট একটা তথ্যগত কারেকশন দিই। সেটা হচ্ছে আমাকে বিডিআর হত্যাযজ্ঞের 6 দিন পরে মার্চ মাসের 2 তারিখে উঠায় নিয়ে যায়, 3 দিন গুম রাখে এবং তারপরে তারা বুঝতে পারে যে তারা ভুল জায়গায় হাত দিছে, তারা ছেড়ে দিতে বাধ্য হয়।
তারপরে আমাকে একদিন জেলেও নিয়ে যায়, 2 দিনের জন্য জেলে রাখে। তো জিনিসটা হচ্ছে কেন, বিকজ আমি ওই যে মনে আছে 25শে ফেব্রুয়ারি তারিখে 11:15টার সময় যখন আদেশ আসলো, হাসিনার পাশে বসা গৃহপালিত জেনারেল মঈন ইউ আহমেদ উনি বলে দিলেন জেনারেল হাকিমকে, না কোনো এখানে বিডিআরের ভিতরে কোনো অফিসার ঢুকতে পারবে না, কোর্ট মার্শাল হবে। তখন কিন্তু আমি এবং আমার সাথে আর 2জন অফিসার আমরা মিলে ভিতরে ঢুকবার চেষ্টা করছিলাম, যদিও সেটা সফল হয় নাই, বিকজ আমাদের সাথে সৈনিকরা সেখানে আগাইতে পারে নাই যে কোনো কারণে। তো সেটা একটা কারণ দেখাইছে তারা, আর একটা হচ্ছে কেন আমি মিডিয়ার সামনে কথা বললাম, এই 2টা কারণে তারা আমাকে নিয়ে আটকায় রাখে।